কাকু। স্বামীর ফিরে তাকাতেই শিয়েরা দৌড়ে গিয়ে স্বামীরের হাত জড়িয়ে ধরে বলল, তুমি ব্যথা পেয়েছো? না বেবি, তুই চলে এসেছিস? পাপা মাম্মা সবাই এসেছে। স্বামীর শিয়েরার গালে হাত নেড়ে বলল, এটা সিয়েরা, সিয়াম আর নুসরাতের মেয়ে। জানি। শান্ত কণ্ঠে আওড়ালো মাহা। শামহা চুপচাপ বসে আছে। একে একে সবাই চলে এলো কেবিনে। শিয়াম এখনো আসেনি। সাফিন মাহার সাথে কোনো কথা বলল না। স্বামীরের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, এইসব ভুয়ত্তা মারা হয়ে পড়ে আছিস কেন? স্বামীর শক্তি দিয়ে উঠে বসে মুখের মাস্ক খুলে বলল, ইন্ডিয়ান সিরিয়ালের শুটিং চলছে। কার মারা কে খায় নাটকের ক্যাস্ট করছে সব বোকাচোদার দল। বাকিটা জানতে চোখ রাখুন বাঙ্গি টিভিতে। স্বামীরকে ঠিকঠাক দেখে ক্রূর হাসি হাসলো সাফিন। এগিয়ে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আবার বেরিয়ে গেল। নুসরাত আর রাহা শামহাকে দেখতে হুড়োহুড়ি লাগিয়ে দিল। স্বামীর একটু হাসলো। কি একটা মনে করে মুখের হাসিটা মিইয়ে গেল। মাহাকে চুপচাপ থাকতে দেখে নিজে আগে মুখ খুলল। আমি মাহার সঙ্গে একলা কিছু কথা বলবো, সবাই একটু বাইরে যাও। সবাই এই কথাটা শুনলেও মাহা শুনল স্বামীরের রুষ্ট সম্বোধন। মাহা আজ পর্যন্ত স্বামীর কখনো ওকে মাহা নামে ডেকেছে বলে মাহার মনে পড়ছে না। ছ্যাচরামি থেকে শুরু করে এখনো পর্যন্ত কখনো দিবা নাম ছাড়া কথা বলেনি স্বামীর। একে একে সবাই বেরিয়ে গেল। শামহাকে নিজের পরিচয় দিয়ে বড় মা রাহা ওকে কোলে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ নীরবতা। স্বামীর পা গুটিয়ে বসে বলল, বসুন এখানে। মাহা বিনা প্রশ্নে বসলো। ওপারের ঝালর তুলে দিতেই বেরিয়ে এলো। হালতা ছোড়া ভুরুর নিচে দীঘল টানা চোখ দুটো স্বামীর হাসলো না। বেশি সময় তাকিয়েও রইল না। তাকাবে কিভাবে? যখন ওই চোখ দুটোর দিকে তাকাবে ওর তো কিছু বলার সাহস থাকবে না। সেই 5 বছর আগেও এমনটা হতো। যখন মাহার চোখের দিকে তাকাতো ওর ভেতরে কিছু একটা দুমড়ে মুচড়ে যেত। সামান্য দুটো চোখ স্বামীর বাঙ্গির দুর্বলতা হয়ে উঠবে এটা ভেবে বড্ড বিরক্ত হতো ও। কতবার চেষ্টা করেছে পরনারীর সান্নিধ্যে যেতে, একটাবারও সফল হয়নি। বরাবরই হতো না। পরনারীর স্পর্শ ওকে বারবার নিজের মায়ের সাথে হওয়া দুর্ঘটনার কথা মনে করাতো। মনকে বোঝালো এই মেয়েগুলো ইচ্ছে করে তার কাছে আসতে চায়। সেটা থেকে আবারও যখন কারো কাছাকাছি যাওয়ার চেষ্টা করত, বারবার এই চোখ দুটো ভেসে উঠত। মনে হতো অতি দুর্বলতার চোখ দুটো হাহাকারের অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। মাথাতে আর ঝিম ধরে যেত। মাহা কি কোনোদিনও জানতে পারবে, বুঝতে পারবে এই আসামি এর মধ্যেও কোথাও না কোথাও একটা স্বামী ছিল? হয়তো বুঝবে না। চোখ অন্যদিকে রেখে স্বামীর বলল, আরে শালার বাঙ্গি মারা জিন্দেগি, বোকাচোদা গুলি মারার আর টাইম পাইল না। এটুক বুঝতে পারে নাই শিবু এখনো ছোট। সে যাকে চুপ কেন? আরো নীরবতা। আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে দেখা আমার জন্য ভাগ্যের বিষয়। ম্যাজিস্ট্রেট আফুজান্স, আসলে আমার শখ ছিল আমি জাউরামো করে বেড়াবো আর আপনি আমারে ধরার জন্য দৌড়াইবেন। তারপর হোঁচট খাইয়ে আমার কোলে পড়বেন। আমি গান গামো, পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা বউ বাঙ্গি উষ্টা খেয়েছে। মজা হতো বলো। কেন গেছিলে? উত্তরে মাহার নীরবতা। কেন গেছিলে আমাকে ছেড়ে? বলো দিবা। আমার বুকে পাথর চাপা দিয়ে ওই মাঙ্গের সুরার সাথে কেন গেছিলে? যখন ফিরে কেন আসনি? মাহা এবারে মুখ খুলল। কোন কারণটা নেবেন আপনি? যদি বলি আমার সন্তানকে সাফিন শিকদারের হাত থেকে বাঁচাতে, যদি বলি আপনার পাপের অনিশ্চয়তার কারণে, যদি বলি নিজেকে প্রতিষ্ঠিত করতে, যদি বলি আপনাকে বোঝাতে আপনাকে ওরা ব্যবহার করে নিজেদের হাতিয়ার হিসাবে। স্বামীর তুচ্ছ করে হাসলো। পাগলের মতো হেসে বলল, তুমি মাত্র একটা বছরে সব জেনে গেলে বুঝি? আমি জানি আমি কারো আপন নই। আমার কেউ নেই, কেউ না। আশা করেছিলাম তুমি থাকবে। তুমি জানো, আমি নিজের অহংকার পাশে রেখে আমার সবচেয়ে অপছন্দের মাহবুবউদ্দিনকে জিজ্ঞেস করছিলাম কি করলে আমি ভালো ভাব। সেসব কথা থাক। ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আমার একটা কথা রাখবেন? মাহা ঘুরে তাকালো। আমাকে হয় একটা সুযোগ দিন, না হলে খঞ্জর দিয়ে পকাত করে দিন। তবুও ফাঁসি দেবেন না। আমার ছোট বাচ্চাটা সইতে পারবে না। বাপ মায়ের উপর আঘাত বাচ্চারা সইতে পারে না। না।
পারে না। দয়া করে আমার অনুরোধটা রাখবেন। মাহা জবাবে একরাশ নীরবতা ঠেলে দিয়ে কাউকে কল লাগালো। দরজা ঠেলে ডিআইজি মারুফ হাসমি এসে একটা কাগজ খুলে বলল, সামি সিকান্দার, আপনাকে একটা শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কোর্ট। শুধুমাত্র আপনার শিশুকন্যা সামহা সিকদার ভূমির ভবিষ্যতের বিবেচনায় এবং আপনার চাচা সিধু সিকদারের সম্মান রক্ষার্থে। তবে এরপর আপনার কোনো অপরাধ লক্ষণীয় হলে যদি তার যথাযোগ্য প্রমাণ পাওয়া যায়, আপনাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। স্বামীর হাঁ করে কথাগুলো শুনল। মারুফ হাসমি পোকলা গাল টেনে হেসে বলল, সরকার উচ্ছেদকে কাজে লাগালেন ম্যাডাম। বেশ ভালো পয়েন্টে হিট করছেন। তবে আশা করব আপনি আপনার কথা রাখবেন। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। স্যালুট করে মারুফ হাসমি বেরিয়ে গেল। স্বামীর জিজ্ঞেস করলো, চাচা কোথায়? মাহাব জবাব করল, আছে, বেঁচে আছে। স্বামীর মাহার মুখের দিকে চেয়ে সেই পুরনো দিনটার মতো বাহাতে এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, আপনি পর্দা করেন ভালো কথা, পর্দা চিরস্থায়ী হোক। তবে টুপ করে নিকাবটা একটু তুলুন, জান্নাতে গিয়ে যাতে চিনতে পারি। মাহা নিকাব তোলার আগেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। সামহার গলা। সামহা এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে কেন? মাহা হুড়মুড়িয়ে উঠে গেল। স্বামীরও বসে রইল না। কেবিনের বাইরে যেতেই দেখলো সাদা কাপড়ে মোড়ানো প্রাণহীন এক পুরুষ দেহ, চোখের পাতা বোঝা। মেধা মেয়েটা পাগলের মতো হাহাকার করছে। সিভান চুপচাপ দাঁড়িয়ে। সামহাও লোকটার মুখ ধরে কান্নাকাটি করছে। মাহা আর স্বামীর দুজনের দিকে তাকাতাকি করলো। লাশের পাশ থেকে নাজিয়া সরে যেতেই দৃশ্যমান হলো নিথর চেহারাটা। স্বামীরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। মাহা ধপ করে বসে পড়ল। আর স্বামীর চোখ কচলে তাকালো। কথাই আছে, শনির দশা একবার লাগলে পিছু ছাড়ে না। আরো একটা লাশ হাজিরা দিল। কে এটা? রকি আর কাশেমের মতো দেখতে। রকিকে ওর বাড়ির লোকজন নিয়ে গেল। স্বামীর বলল, দিবা, কে এরা? তুমি কাঁদছো কেন? নাজিয়া, আরে কোন বাঙ্গি এটা? নাজিয়া চোখ মুছে জবাব দিল। কাশেম ভাই আর রকি। স্বামীর ধপ করে বসে পড়ল। বুকের ভেতরের ছ্যাদ করে ওঠাটা কেউ দেখলো না। ভ্রু যুগল কুচিয়ে এলো। কম্পিত অধর নাড়িয়ে বলল। বেঈমান। সেখান থেকে উঠে কেবিনে ফিরে গেল ও। মাহা গুনগুনিয়ে কাঁদছে। অন্তরের হাহাকার কাউকে দেখানো যায় না। নিজের বলতে মাতৃকুলের কেউ নেই তার। ভাগ্যের জোরে ফিরে পেল ছোট ভাইটাকে, তাকেও হারিয়ে ফেললো। সামহাও বুঝে গেল কাইসা মামা আর ফিরে আসবে না। আর কখনোই সামহা ওকে ভয় দেখানোর জন্য ভূত সাজাবে না। কাশেম আর কখনোই ওকে ডাইনি বলবে না। কাশেমের সঙ্গে আর শাকিব খানের মুভি নিয়ে ঝগড়া করা হবে না। মেধা দম ধরে বসে আছে। ভেতরের ছটফটানি দেখেও কাশেমের মন ভরে নাই। এমনটা তো হওয়ার কথা ছিল না। মেধা তো ওর বাবাকে কতগুলো দিন ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওর বাবা কিছুতেই কাশেমকে জামাতা হিসেবে মেনে নিতে পারছিল না। মেধা তো চেষ্টা করছিল নিজের বাবাকে বোঝানোর। সময় এত কম, কাশেমটাকে এত কম সময় দিয়েছে প্রস্তাবে রাজি হতে। ওকে কোনোদিনও বুঝতো না ওর শ্যামা স্বামীরের ডাকা কাইলানি কাশেমকে কতটা ভালোবাসে। এত বোকা কেন লোকটা? মেধার বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন। মেয়েটা এমন ভাবে ধ্বংস হয়েছে, চেহারাটা দেখার মতন না। মাহা কাশেমের হাতটা নিজের মুঠোয় পুড়ে হাতে কপাল ঠেকিয়ে কেঁদে উঠল। আস্তে আস্তে বলল, ও খোদা, নিজের বলতে কাউকে রাখলে না। আমার ভাইটাকে কেন নিয়ে গেলে? মুগ্ধ। সাফিন মাহাকে কাঁদতে দেখে ভ্রু কুচকালো। শিফান গিয়ে মায়াময় চেহারাই ডাকলো, বাবা। ও মরলো কিভাবে? রড দিয়ে মেরেছে, বুকের বাম পাশে। ও এখানে কি করছে? এভাবে কাঁদছে কেন? কাশেম, কাকি সুন্দরীর ছোট ভাই। সাফিন ওপর নিচে মাথা নেড়ে তাকালো, যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে উপস্থিত সকলে চমকে তাকালো। রাহা জিজ্ঞেস করলো আসল ব্যাপারটা কি। শিফান ভেঙে বলল, ও কাশেম হালদার নয়, ও মীর মুগ্ধ উদ্দিন, কাকির ভাই। ওকে কেউ ছোটবেলায়। আমার বাপ নিয়ে এসেছিস, হ্যাঁ? সাফিনের কথায় মাহাসহ সকলে ফিরে তাকায়। সাফিন সবটাই জানতো। সাফিন নির্বিকার ভঙ্গিতে বলল, আমরা তখন একটু ছোট। আমার জ্ঞান বুদ্ধি হয়েছে বেশ কদিন। তারই মধ্যে আব্বা
হাসিম হালদার কাকা ওকে নিয়ে এসেছিল। অ্যাডভোকেট মীর মেহেদি উদ্দিনের ছেলেও। অ্যাক্সিডেন্টে পুরোপুরি আমার বাপের হাত ছিল, আরেকটা বাচ্চা সঙ্গে ছিল। কোনো গরিব ফকিন্নি হবে, ওই বাচ্চাটা মরেছিল, আরে বেঁচে ছিল। এর বাপের ওপরে রাগ থেকে ওকে হাত পোষা চাকর হিসাবে রেখেছিল। সে তো স্বামীর কখনো ওকে অন্যের নাগালে আসতে দিত না, তাই এতদিন বেঁচে ছিল, নইলে জানি না কবেই মরে যেত। মাহা কোনো প্রতিক্রিয়া করলো না। শিয়াম বরাবরই কোথাও না কোথাও একটু হলেও স্বামীরকে ভালোবাসে। ও সবার পাশ কাটিয়ে স্বামীরের কেবিনে চলে গেল। স্বামীর বিছানায় দম ধরে বসে আছে, চোখ মুখ লাল হয়ে আছে, ভ্রু দুটো কুঁচকে আছে। শিয়াম স্বামীরের পাশে বসে বলল, কিছু বলার নেই। কে মেরেছে? ইউ কাইসাকে কে মেরেছে? নীরবতা। স্বামীর নিজের চোখে পানি দেখে হতবাক হলো। চেষ্টা করেও আটকাতে পারছে না। বেঈমানের জন্য কখনো চোখের পানি বেরোয় হয়তো না, কিন্তু স্বামীরের চোখ ভিজে যাচ্ছে। হাতের ক্যানেলা টান মেরে খুলে ফেলল স্বামীর। হাতের ফিনকি দিয়ে ছুটে পড়ল রক্ত। শিয়াম পুরোটা জানতো জন্যই স্বামীরকে আটকে বলল, ভাই 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 আমার চাস না প্লিজ। কোথা থেকে উদয় হলো রিটো। শিয়ামের দিকে তাকিয়ে ভাউ ভাউ করে ইশারায় জানান দিল স্বামীর সিকান্দারকে যেতে দেওয়া উচিত। স্বামীর শিয়ামের বাধা না মেনে সাদা কালো চেকের রুমালটা হাতে নিয়ে বলল, আমার কাজ বাকি আছে জন্যই এই বাঙ্গি রুমালটা আমার কাছেই আছে। রাহা ঢুকো কান্নাকাটি জুড়ে দিল। সামির ভাই, তুমি রাগের মাথায় কিছু করো না ভাই। কেন করব না? আমার ফাটছে ভাবি। বুকের বাপাসটাই হাত দিয়ে দেখাতে দেখাতে বলল, আপনারা মনে নাই করতে পারেন, কিন্তু আমিও মানুষ। আরে আমি খারাপ, কিন্তু খারাপেরও খারাপ লাগে। আরে কেন আপনারা সব সময় আমার বুকটা ফাঁকা করতে উঠে পড়ে লাগেন? চিৎকার করে কথাটা বলল স্বামীর। শিয়াম কাশিমের জন্য স্বামীরের হাহাকার দেখে হতবাক হয়ে গেল। কখনো কোনো আচরণে মনে হয়নি, কেউ বিশ্বাসও করবে না। স্বামীর কাশিমকে ভালোবাসে এটা বোঝা যায়। সর্বদা চাকরের মতো খাটাতো ওকে, কত মারপিট করেছে, কিন্তু কখনো কোথাও মনে হয়নি কাশিমের জন্য স্বামীরের কষ্ট হবে। এই জায়গাটা যে বেইমানের জন্য পুড়ে যাচ্ছে ভাবি, দেখতে পাচ্ছেন কত তাপমাত্রায় পুড়ছে? জিজ্ঞাসা করেন কেন পুড়ছে? আমার ভাই নয় ও, বন্ধু নয় ও, চাকর নয় ও, ও আমার নিজের হাতে পালা বাচ্চা ভাবি, আমার প্রথম সন্তান কাশেম হালদার। রাহা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখলো সন্তানহারা বাবার মতো পাগল হয়ে উঠেছে স্বামীর। কেউ বলেনি, কিন্তু স্বামীরের বুঝতে সময় লাগেনি। সাফিনের আদেশে কাশিমকে হত্যা করা হয়েছে। সাফিনের স্তব্ধতা দেখেই তো বুঝে ফেলেছে সে, এটা সাফিনেরই কাজ। রাহা সব জানতো, তাই সে বুঝতে পেরেছে স্বামীর নিশ্চয়ই প্রতিশোধ নিতে যাবে। ওর হিংস্র কুকুরের মতো রক্ত ঝরা চেহারা দেখে বোঝাই যাচ্ছে। নুসরাত শিয়ামের পাশে দাঁড়িয়ে আছে, শামহা বাইরে মেধার কাছে দাঁড়িয়ে। মেধা নির্বাক নিস্তেজ হয়ে কাশিমের মরদেহের পাশে বসে আছে। মাহা অঝরে কেঁদে চলেছে। কেবিন থেকে ফুসতে ফুসতে বেরিয়ে এলো স্বামীর। ধীর পায়ে সাদা বস্তুটির কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো। মাহা তখন একটু শান্ত হলো। পর্দার আড়াল হতেই স্বামীরের দিকে তাকালো। স্বামীর হাঁটু মুড়ে বসলো। বহু চেষ্টায় ঠোঁট ভেজালো। নুসরাত ঢোক গিলে শিয়েরা, শামহা আর শিফানকে সঙ্গে করে বাড়ি চলে গেল। শিয়াম স্বামীরের পিছে দাঁড়িয়ে রইল। স্বামীর যতই হাত এগোচ্ছে ওর তত হাত ভারী হয়ে যাচ্ছে। মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই দৃশ্যমান হয় অতি পরিচিত চেহারাটা। বুকের মধ্যে ধপ করে ওঠে। আলতো করে চেহারাটাই হাত বুলিয়ে দিতেই ওর কালো হৃদয় থেকে রক্তক্ষরণ শুরু হয়। ওয়ার্ড বয় এসে বলে, ওনার মৃত্যুর 6 ঘন্টা পেরিয়ে গেছে। চির ঘরে নিয়ে যেতে হবে, না হলে। নিয়ে যাও। হিমশিম কণ্ঠে আওড়ালো স্বামীর। ভাঙা কিন্তু শক্ত কণ্ঠে বলল, সাবধানে, ওর যেন কোথাও আঘাত না লাগে। ওরে মারা ধরার অধিকার কারণেই, আঘাত দেওয়ার অধিকার কারণেই, একমাত্র সামির বাঙ্গি ছাড়া। কাশিমের বডি ওঠাতে এগোলে মেধা চিৎকার করে ওঠে। কাশিম ভাই! মেধার চিৎকারে পুরো হলরুম গম গম করে ওঠে। হাঁটু টেনে কাশিমের নিষ্প্রাণ দেহটাকে বিদ্যুৎ গতিতে আঁকড়ে ধরে। কেমন পাগলের মতো করে কাঁদতে কাঁদতে বলে, মাহা, বল না ওনাকে ওই ভয়ঙ্কর কারাগারে না রাখতে। সামির ভাই,
বলুন না, বলুন না আমাকে নিঃস্ব না করতে। ও তো আপনার সব কথা শোনে, তাই না? শোনে তো না? শোনে তো না? বলুন না। স্বামীর চুপ করে মেধার চেহারার দিকে চেয়ে থাকে। যে 5 বছর মাহা তার কাছে মৃত ছিল, সেই বছর কিভাবে কেটেছে সেটা হিসেব করে মেধার কষ্টটা স্বামীরকে বোঝানোর দরকার নেই। মেধা আরো শক্ত করে কাশেমের ঠান্ডা বুকে নিজের মুখটা গুজে দেয়, আঁকড়ে ধরে থাকে রক্তে ভেজা শার্ট, যেন তার উপর কোনো প্রেতাত্মা ভর করেছে। পেছন থেকে মাহার ইশারায় নার্স তার হাতে সেন্সলেসের মেডিসিন ইনজেক্ট করে দেয়। চোখের পলকে নিস্তেজ হয়ে আসে মেধা, হাতের আকর দুর্বল হতে থাকে। দুর্বল অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখে ওরা কাশেমকে চিরতরের জন্য দূরে নিয়ে চলে যাচ্ছে। আর কখনো ওকে হাসতে দেখবে না মেধা, দেখবে না পিছে ঘুরতে, বলবে না শ্যামা তোমায় ভালোবাসি। মেধার মনে তখন উদয় হলো কিছু কথা। আপনার সঙ্গে আমার সংসারের স্বপ্নটা পূরণ হলো না কাশেম ভাই। আপনার শ্যামা পেল না আপনাকে স্বামী রূপে দেখার সৌভাগ্য। গায়ের রংটার মতো নিয়তিটাও যে পুরো কালো হয়ে গেল। আর একটু অপেক্ষা করলে কি হতো কাশেম ভাই? একটাবার আমার মুখ থেকে শুনতেন, ভালোবাসি কাকে বলবো, কাকে দেখাবোই হাহাকার। ভূপৃষ্ঠ থেকে নিজের চিহ্ন বিলীন করে আপনি হারিয়ে গেলেন অন্তরিক্ষে, আর আমাকে রেখে গেলেন এক তৃষ্ণার্ত বেহুলা করে। আপনার এই অপরাধ কখনো ক্ষমা না হোক কাশেম ভাই, কখনো ক্ষমা না হোক, কখনোই না। মেধার দৃষ্টি হারিয়ে গেল অন্ধকারে, হাহাকার পরিণত হলো ভয়ঙ্কর নিস্তব্ধতায়। শুধু চেয়ে চেয়ে দেখলো। ওরা ওরা কাশেম ভাইকে নিয়ে গেল। কাশেমকে নিয়ে যাওয়া হলো ওকে গোসল করাতে। স্বামীর পিছু পিছু গিয়ে বলল, ওকে আমি গোসল করাবো। ওকে প্রথম গোসল আমি করিয়েছি, শেষ গোসলও আমিই করাবো। শিয়ামের মনে পড়ল ছোটবেলার একটা ঘটনা। যখন নিয়ে আসা হয় তখন সে অনেক ছোট, কোলের বাবু। সেদিন কাশেমের নাম রাখার পর ওকে গোসল করানো নিয়ে ঝামেলা লেগেছিল। সাথী জেদ করেছিল সে করাবে কাশেমকে গোসল। স্বামীরও একই জেদ ধরেছে। সাথী যখন মানছিল না, নিজের ফেভারিট লাঠি দিয়ে হেভি প্যাদানি দিয়েছিল। সাথী ফুপিয়ে কেঁদে সারা হচ্ছিল। ইনায়া চুপ করে বসে দেখছিল। স্বামীর মগ ভরে পানি নিচ্ছিল আর কাশেমের গায়ে ঢালছিল। সেই দিনটা স্বামীর এখনো মনে আছে। 22শে শ্রাবণ। সেদিনও কাশেম শুয়েছিল, বসতে পারতো না, আজও পারবে না। সে কখনো ভাবেনি কাশেমকে এভাবে আবার গোসল করানোর সুযোগ পাবে। কাশেমের গোসল শেষে ওকে মাটি দেওয়া হলো। জীবনের প্রথম স্বামীর সঠিকভাবে সহিভাবে নামাজে দাঁড়িয়ে জানাজা পড়েছে। বুকের ভেতরটা চিনচিন করছে। কাশেমের সুদর্শন চেহারাটার উপর সাদা কাপড় ঢেকে মাটি ফেলার মতো ভয়ানক ব্যথা কখনো পায়নি স্বামীর। গোরস্থানের বাইরে দাঁড়িয়ে মনে করতে থাকে, একবার বোম মারার সময় কাশেম বলেছিল, গোরস্থানে মারার কি দরকার ভাই, আমরা তো একদিন এখানেই আসব। স্বামীরের ফোনে কল আসে। কল রিসিভ করতেই নুসরাত চেঁচিয়ে ওঠে, সামির শাফিন ভাই সামহাকে জবরদস্তি নিয়ে গেছে, ওকে বাঁচান ভাই। কল কাট করে স্বামীর দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে চোখ খুলতেই দেখে রিটু এসে পায়ের কাছে ঘেঁষাঘেঁষি করছে। রংচটা জিন্সের প্যান্টটার আবেশ সে তার ভীষণ পছন্দ। রিটোর মুখে স্বামীর ওর রূপোর ছুরিটা দেখে বলে, তুই মানুষ হয়ে যাচ্ছিস রিটো বাঙ্গি। আমি যেমন বেঁচে আছি, আমার রিটোও বেঁচে আছে। ওরা এই দেহকে থামাতে পারবে, অন্তর্নিহিত সামির সিকান্দার ভিরানকে নয়। সামির সিকান্দার হিসেবে আরও একটা কাজ বাকি রয়েছে আমার। পকেট থেকে সাদা কালো চেকের রুমালটা বের করে স্বামীর সিকান্দার বাড়ি ফিরে যায়। আলমারির ধুলো সরিয়ে নিজের পছন্দের হালকা নীল রঙের লুঙ্গিটা টেনে বের করে। গায়ে জোড়ায় লাল শার্ট, গলায় ক্রসের লকেট আর হাতে ঘড়ি। লুঙ্গির খুঁটে লুকোনোর উপর ছুরি। সিকান্দার বাড়ির চারপাশে ঝড়ো বাতাসে কাঁপতে শুরু করলো স্বামীরকে ভয়ানক ফুটো মস্তান রূপ ধারণ করতে দেখে। পেছন থেকে হাত টেনে নিজের মাথায় রেখে শক্ত কণ্ঠে মাহা বলল, নিজের ভাইয়ের জন্য নয়, ন্যায়ের জন্য আপনাকে আমি অপরাধ করার অধিকার দিচ্ছি সামির শিকদার। এটাই শেষ সুযোগ। কথা দিন সব বিনাশ করে ফিরবেন বিজয়ী। স্বামীর হাত নামিয়ে মাহার গাল ছেড়ে ওকে নিজের বুকে টেনে নিতে গিয়েও নিল না। না, একটুও দুর্বলতা নয়, আপোষ নয়। পরে যদি কথা রাখতে না পারে বিনাশ তো অবশ্যই হবে।
কিন্তু স্বামীর যদি ফিরে আসতে না পারে ততক্ষণ পর্যন্ত মাহা যেন নিজেদের মাঝের বিরোধ বজায় রাখে। মাহার দিক থেকে চোখ সরিয়ে বেরিয়ে গেল স্বামীর। জানে না পরবর্তীতে কি হবে, তবে সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিল মাহা। গিয়ে মেধার পাশে বসলো। সামহাকে কোলে তুলে বসেছিল শিভান। মাত্রই ওকে ফিরিয়ে এনেছে লিমন। ভুং ভাং বুঝিয়ে শিয়াম ছাড়িয়ে এনেছে সামহাকে। শিয়েরা গালে হাত দিয়ে দেখছে ওরা কি করে। শিভান যেহেতু একটু ফর্সা, তাই ওকে আসলেই মোলার মতোই লাগছে দেখতে সামহার কাছে। সামহা জিজ্ঞেস করে, আচ্ছা মোল্লা ভাই, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমার বাবাকে। একটু গাল টেনে হেসে বলল। শিয়েরা বলল। সামহা চুপ করে রইল। সে দুজনকেই ভালোবাসে, তবে না থাকা জিনিসে মানুষের টান বেশি জঘন্য। স্বামীর প্রতি সামহার ভালোবাসাটাও বেশি। মেয়েরা বরাবরই বাবাদের বেশি ভালোবাসে। শিভান হাত বাড়িয়ে দিতেই শিয়েরা ওর হাতে একটা নিকাব এগিয়ে দেয়। শিভান নিকাবটা দিয়ে সামহার চেহারা ঢেকে একবার দেখে, আবার খুলে দিয়ে শিয়েরাকে পরিয়ে আবার দেখে। আমার কোলে দুটো চোর বসে আছে। শিয়েরা সামহার মতো অতটা পাকনা নয়, সে অবুঝ শিশু অবুঝের মতোই জবাব দিল। সামহা মোটেও সুশীলা লক্ষ্মীটি নয়, সে নাক টেনে বলল, এই পেয়ারা, এত খোসামুদির কি আছে? আমরা চোর আর সে ডাকাত, এবারে জমবে। শিয়েরা মুখে হাত দিয়ে হুক হুক করে হাসলো। শিভান সামহার নাক টেনে বলল, ওভার এক্সপেক্ট পাকনি তুই। সামহাও হাসলো। পর মুহূর্তেই মনে পড়লো মুখে মুখে কথা বলার জন্য ভাঙড়ি মামা তাকে ডাইনি বলতেন, বুলডোজার বলতো। এসব মনে আসতেই সামহার মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। শিয়াম ছুড়োহুড়ি করে ভেতরে আসে, সামহাকে কোলে তোলে। বিছানায় বসিয়ে রিক্সাকেও সরিয়ে দেবে। নুসরাত খাবার আনাতে ব্যস্ত। শিয়ামকে হুড়োহুড়ি করতে দেখে তিনজনেই বিভ্রান্ত হয়ে যায়। শিয়াম শিভানের পাসপোর্ট খুঁজে বের করে দুটো ছবি তুলে ফোন পকেটে রাখে। হুড়োহুড়ি করে কিছু কাপড় সুটকেস ভরে শিভানকে ড্রেস চেঞ্জ করতে বলে। শিভান দুইবার প্রশ্ন করেও কোনো জবাব পায় না। তারপর সোজা গিয়ে জামা কাপড় বদলে আসে। শিয়েরা দৌড়ে গিয়ে মাকে খবর দেয়। নুসরাত আর রাহা ছুটে এসে শিয়ামকে থামতে বললেও কারো কথা না শুনে শিভানকে টেনে নিজের সাথে নিয়ে যায় শিয়াম। লিমন একটু আগের কথা চিন্তা করছিল। নাজিয়া বেরিয়ে যাবার আগে লিমন নাজিয়ার পাশে দাঁড়িয়ে নাজিয়ার শোকে পাথর হয়ে বসে থাকা মেধার পাশে বসে। মাহা নামাজে রবের দরবার স্বামীর জয় কামনায় ব্যস্ত। লিমন নাজিয়াকে বলেছিল, শুনুন, সব ঠিকঠাক হলে আপনাকে একটা কথা বলবো। কি বলবেন? মায়াবী চোখে তাকিয়ে নাজিয়ার জবাব। নাজিয়া কি বলেছিল লিমন আর কিছু মনে করার আগে শিয়াম ছুটে আসে। ঘামে ওর শার্ট ভিজে গেছে, চেহারায় ভয় স্পষ্ট। লিমনের হাতে সুটকেস আর পাসপোর্ট দিয়ে শিয়াম বলে, এখনই বেরিয়ে যা, যত দ্রুত সম্ভব ওকে সিঙ্গাপুরে নকুলের কাছে পাঠিয়ে দে। বলবি ও ওখানেই থাকবে, ওকে ওখানে পড়াশোনার ব্যবস্থা করে দিতে। কিন আর কিছু বলার আগেই শিয়াম তাড়া দিল দ্রুত যেতে। শিভানও বারবার জিজ্ঞেস করছে কি হলো, কিন্তু শিয়াম জবাব দেয়নি। লিমন বুঝে ফেলেছে স্বামীর আদেশ করেছে ওকে বিদেশে পাঠিয়ে দিতে। নাজিয়া এখনো ফিরে এলো না, স্বামীর ভাইও আসেনি, নাই সাফিন এসেছে। লিমন শিয়ামের তাড়া দেখে শিভানকে সঙ্গে করে বেরিয়ে গেল। 5 ঘন্টা আগের কথা। মাহার থেকে বিদায় নিয়ে স্বামীর বেরিয়ে যাচ্ছিল। নাজিয়া মাঝপথে আটকে বলে, সামির ভাই, এটা কাশেম ভাইয়ের প্যান্টের পকেটে পাওয়া গেছে। নাজিয়ার হাত থেকে কাগজটা নিয়ে খুলল স্বামীর। কাশিমের থেরা বেড়া লেখায় ভর্তি কাগজটা। শুরু হয়েছে ভাই দিয়ে। ভাই, আমি যদি বেঁচে থাকি তো চিঠিটা পাবেন না, ছিঁড়ে ফেলবো। পেয়েছেন মানে আপনার বাঙ্গি ভাসাইয়া ইনশাল্লাহ হয়ে গেছি। আপনাকে জানাতে চেয়েও পারিনি, আমি ছাত্রদের হয়ে কাজ করেছি। সাফিন ভাইয়ের কারচুরি আর মেনে নেওয়া সম্ভব না। বহু প্রাণ গেল, কত নারীর ইজ্জত শেষ, কতজন সন্তান হারা হলো। এসব ভেবে আমি নিজ ইচ্ছেতে সাফিন ভাইয়ের বিরুদ্ধে চলে গেছি। সাফিন ভাই আমাকে লাল কালিতে ফেলেছে। স্বৈরাচার সরকারের বিরোধ হওয়ার দরকার। আমার ওপর তো অনেক রাগ আপনার, তাই না? আমি বেইমানি করিনি ভাই, নিজের বোন ভাগ্নিকে বাঁচাতে চেয়েছি। আমি নিশ্চয়ই না ফেরার দেশে, তাই না? মেধাকে একটু দেখে রাখবেন ভাই, আমার বড় আপা তারে কষ্ট দিয়ে না।
ওর যে কেউ নাই, কেউ না। আমার ক্ষমা করেন ভাই, আপনাকে কষ্ট দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। ভালো থাকবেন ভাই। আপনাকে, আপাকে আর মেধাকে সুখে দেখে আমিও শান্তি পাবো। ইতি বেঈমান কাইসা। স্বামীর চিঠিটা মুড়িয়ে নিজের শার্টের পকেটে গুজে দিল। মনে মনে বলল, শোধ তুলেই ছাড়বো। নাজিয়া পথ আটকায়। যাবেন না, একা একা যাবেন না। ওরা যদি আপনাকে মেরে দেয়? না বেআইন সাহেব, আমি খারাপের সাথে খারাপ করতে যাচ্ছি, পথ আটকাবেন না। স্বামীরের সামনে থেকে হাত সরিয়ে নিল নাজিয়া। স্বামীর গাল টেনে হেসে বেরিয়ে গেল। নাজিয়া মিনিট কয়েক কি একটা গভীর চিন্তা শেষে বেরিয়ে গেল স্বামীরের পিছু পিছু। বেলায় ঢাল পড়েছে, বেলা ঢলে পড়েছে। স্বামীর গিয়ে দাঁড়ালো অন্ধকারাচ্ছন্ন কালকুঠুরির সামনে। বরাবরের মতোই রিটু ওর পায়ের কাছে ঘুরঘুর করছে। স্বামীর হাঁটু মুড়ে ওর সামনে বসলো, মনোযোগ দিয়ে দেখলো। বিদেশি বাদামি কুকুর, ভয়ানক দাঁত, গলায় বেল্ট, চেহারা সুন্দরভাবে সভার ভয়ানক। অযত্নের কারণে দেখতে ভীষণ নোংরা লাগছে। রিটো মাটির শুকে ছুটে গিয়ে একটা কিছুকে ইশারা করলো। স্বামীর এগিয়ে গিয়ে পকেটে রুমালটা তুলে নিল। সামহার রুমাল, ভেতরে সামহা আছে, জীবিত কিনা ঠিক জানা নেই। স্বামীরের ভয় বলতে কিছু নেই। ওর ভয় লাগছে না, ওর ভয় লাগছে না। তবে সত্যি যদি সামহার কিছু হয়ে যায়, স্বামীর বাঁচতে পারবে কিনা সন্দেহ। রুমালটা পকেটে তুলে স্বামীর নিজের চেহারা ঢেকে ফেললো সাদা কালো রুমালে। নিজের রূপোর চুড়িটা রংচটা জিন্সের প্যান্টের পকেটে রেখে শক্ত কদম ফেলে ভেতরে ঢুকে গেল। ফটক ঘেঁষে থাকা বটগাছের কালো কুচকুচে কাক অশুভ ডাক হাঁকছে। স্বামীর দরজা আটা সেল 218 এর সামনে গিয়ে দাঁড়ালো। নিঃশ্বাস ফেলে ধাক্কা দিল দরজায়। শক্ত কপাট খুলে গেল দুভাগ হয়ে। সামহাকে চেয়ারের সাথে বেঁধে রাখা, মুখটা ওড়না দিয়ে বাঁধা ছিল। স্বামীর ঢুকতেই ভেতরে বসে থাকা রুবেল দেওয়ানের লোকজন ভয়ে উঠে দাঁড়ালো। সাফিন চুপচাপ বসে সিগারেট টানছে। রুবেল দেওয়ান বলল, ওয়েলকাম পাক্কা শুয়োর, তোর লাইগেই বসে আছি। কামন কামন কামন। পাশে বসে থাকা এক বিদেশি এসেই কার্তিক আরিয়ান, যার নাতনি কাবেরী আরিয়ানকে সাফিন কিডন্যাপের অর্ডার দিয়েছিল। কার্তিক বলল, यस कभी देखा है, ये कौन है? সাফিন ধোয়া উড়িয়ে জবাব দেয়, जंगली कुत्ता है, हड्डी दिखाओ पूछ उठका दौड़ेगा। जंगली कुकुर, हड्डी दिखाओ तो लेज उठिए दौड़ देवे। কার্তিক আরিয়ান বলল, ये तो वही हमारा है, हमारा लोगों को अल्कोहली पीटा था। ये मिस्टर MP सिकदार, इस गाजब को हमें दो, बदले में जितनी भी पैसे मांगो हम देता है। স্বামীর কথাটা শুনে সাফিনের দিকে তাকালো। সবার প্রথমে বলল, সামহাকে বাড়ি ফিরিয়ে দিয়েছো? বাকি সব পরে দেখছি। স্বামীর কথা শেষ হতেই শিয়াম উঠে সামহার হাত পা খুলে বাড়ি নিয়ে যায়। শিয়াম চলে গেলে স্বামীর সামনে রাখা টেবিলে উঠে বসে, মুখের রুমাল খুলে ফেলে। কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো সরিয়ে কার্তিকের দিকে তাকিয়ে বলল, अरे ओ बुईरा बांगी, सुना नहीं? हम कौन हैं? जंगली कुत्ता है हम, थोड़ा डरो यार, काट डालूंगी भाऊ। স্বামীর ভাव আওয়াজ করতেই রিটো ওর ভয়ানক দাঁত বের করে খেকিয়ে উঠল। কুকুরের হুঙ্কার কিন্তু বাঘের মতো ভয়ানক শোনাচ্ছে। সে যেন তার আওয়াজ তুলে বলছে, স্বামীর বাঙ্গি তুই শুধু বল, আমি রিটো এখনো বেঁচে আছি। স্বামীর হাতের ইশারায় রিটোকে থামিয়ে দিল। রিটো পা গুটিয়ে বসলো স্বামীরের পায়ের কাছে। কার্তিক আরিয়ান গ্লাসের মদটুকু শেষ করে স্বামীরের দিকে তাকিয়ে বলল, सुना है तेरी पत्नी बहुत सुंदर है, हमसे भी मिलाओ, हम भी तो देखते किरकम देखते हैं। সাইয়ার মতো দেখতে, কোনো সমস্যা? কার্তিকের মুখটা বন্ধ হয়ে গেল। সাফিন উল্টে দাঁড়িয়ে বলল, अपना माल समेट के ले जा। जरूर जरूर, पर इस बांगी का पत्नी को तो देखे, टेंशन मत ले बेटा, माल पसंद हुआ तो 2 करोड़ खाली हाथ। কথা শেষ হওয়ার আগে স্বামীর নিজের রূপোর ছুরিটা নিনজা স্পিডে ছুঁড়ে মারলো। সোজা কার্তিক আরিয়ানের গলায় গিয়ে লেগেছে। রক্ত ছিটকে লেপটে গেল দেওয়ালে। স্বামীরের ছুরিটা বেশ লম্বা, ছোটখাটো নয়, রামদার মতো ধারালো। হাতলে কাস্টমাইজ করে মাকড়সার ডিজাইন করিয়েছিল। রিটো ঘাড় ঘুরিয়ে স্বামীরের চেহারার দিকে তাকায়।
স্বামীর ভয়ানক কণ্ঠে বলে, আমার পত্নী আমার কাছে অমূল্য। কোনো পাক্কা সোর কিভাবে জানবে অমূল্য জিনিসের মূল্য নির্ধারণ করতে নেই? কার্তিক আরিয়ানের লোকজন হামলা করলে স্বামীর রিটোকে ইশারা করতেই রিটো নিজের দাঁত রক্তাক্ত করে তোলে মুহূর্তেই। মাত্র 5 জনকে শেষ করা মোটেও কঠিন কথা নয়। স্বামীর চেহারা রক্ত দিয়ে ধুয়ে যাচ্ছে। ক্রোধ শান্ত করে হাঁপাতে লাগলো ও। সব জঙ্গলকে শেষ করে রিটো সাফিনের দিকে এগিয়ে যেতে লাগলে স্বামীর তাকে পিছে ফিরে ডাকলো। রিটো ভদ্র বাচ্চার মতো একপাশে দাঁড়িয়ে রইল। স্বামীর নিজের রুমাল খুলে তাতে নিজের ছুরিটা ঘষে পরিষ্কার করতে লাগলো। সাফিন তখনও শান্ত হয়ে বসে, একের পর এক সিগারেট টানছে। স্বামীরের দিকে তাকিয়ে বলল, বড় হয়ে গেছিস তুই। আমার দিবাকে কেন পুড়িয়ে ফেলতে চেয়েছিলে? এত বউ ভক্ত কবে হলি সমীর? কাশিমকে আর আমার বাচ্চাটাকে কেন মেরেছো? নীরবতা। স্বামীর বেশ কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর বাঘের মতো গর্জন করে উঠল, বল শোরের বাচ্চা, তোর কি ক্ষতি করেছি? ছোট থেকে তোকে বাপ সমান সম্মান করেছি, তোকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, চাকরের মতো তোর খেদমত করেছি, তোর হয়ে জেল খেটেছি, মার খেয়েছি, তবু কেন? কেন তুই আমার চাচা, চাচি, কাকা, বোন, মা সবাইকে মেরেছিস? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, তবে আরেকটা তুই জানতি? হ্যাঁ জানতাম। কাশেম আমার কলিজার টুকরা। কাশেম কোনোদিন আমার কাছে কোনো কথা লুকোয়নি, সেই দিনও লুকিয়েছিল না। আমি সেই 5 বছর আগে থেকেই জানতাম দুনিয়ার কোনো এক কোণে আমার বউ বাচ্চা জীবিত আছে। আমি জানতাম সামহা আমার মেয়ে। ইচ্ছে করে ওকে কিডন্যাপ করেছিলাম। ওকে কোলে নিয়ে আমার আরেক মেয়ে সিমরানের জন্য আমার বুকটা ফেটে যেত। কাশেম ওদের নাম রাখিনি, ওদের নাম রেখেছিলাম আমি, ওদের বাপ সামির সিকান্দার ভিরান। আমাকে কবরে গিয়ে বসে থাকতে দেখে খুব করে ভাবতি দিবা মরে গেছে। না রে না, আমি হতভাগা আমার মেয়েটার কবরে গিয়ে বসে থাকতাম। কেন কেন সেদিন রাগীব দেওয়ানকে বলেছিলি আমার বউয়ের ইজ্জত ভ্রষ্ট করতে? কেন আমার মেয়েটাকে মেরে দিয়েছিস? বল না, বল বল। শার্টের কলার ছাড়িয়ে সাফিন চেঁচিয়ে ওঠে, কারণ তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস। তুই যে কিনা একটা অবৈধ শুয়োর, তুই সব কেড়ে নিয়েছিস। তোর জন্মের জন্য সজল কাকার কাছে আমার ভালোবাসা কমে গেছিল। তোর জন্মের প্রহর গুনতে গুনতে দাদি সুমনা সিকান্দার আমাকে ভুলেই গেল। তোর জন্য ভানুমা আমাকে ভুলে গেল। সিয়ামের বেলাইতে এসব হয়নি? হ্যাঁ, কথাগুলো শুনতেই স্বামীরের মাথা ঘোরাতে শুরু করে। তার ভাই তাকে এত হিংসে করত, এত একটু দম ফেলে সাফিন আবারও শুরু করলো, আচ্ছা ছোটবেলার কথা বাদ দে। বড় হয়েও যেখানে আমার বেলায় ভোট করতে হবে, সেখানে তোর মতো একটা কন্ট্রাক্ট কিলারের বেলায় সবাই বলতো সমীরকে নামিয়ে দে। ভোট করার দরকারই পড়বে না কেন? আমি তোর চেয়ে বড়, দেখতে সুন্দর, হ্যান্ডসাম। আচ্ছা এসবও বাদ দে। তোর প্রতি আমার মনে সর্বশেষ পর্যায়ের বিষ বেড়েছে কখন জানিস? যখন তুই আমার থেকে আমার পছন্দ ছিনিয়েছিস। বিয়ের দিন তোকে আমি শাসন করে চড় মারিনি, হিংসার রাগে মেরেছিলাম। আর সেই ছোট্টবেলায় দক্ষিণ পাড়ায় লাল টুকটুকে ফ্রক পরে ঘুরতে আসা মাহাকে আমি পছন্দ করেছি। আমি এমপি আবু সাফিন সিকান্দার। বড় হয়ে ওর দেখা পেতেই ওর জন্য সিভানের মাকে মেরেছি আমি। সেই মেয়েকে তুই বিয়ে করে এক ছক্কায় 2 বেটির বাপ হয়ে গেলি। হ্যাঁ, নেহাতি আমি জানতাম না তোর চমচ পেয়ে, নাইলে সামাও জীবিত থাকতো না। হ্যাঁ, এই শোরের বাচ্চা, তোর মতো ছিলান আর পাক্কা হারামি এ জীবনে দেখিনি। এত হিংসা, এত, যার কিছু নাই তাকে করেও এত হিংসা। সাফিনের চোখে হিংস্রতা। রক্ত চক্ষু করে সাফিন জবাব করলো, হ্যাঁ হিংসা। সেই জন্যই মাকে মারতে বলেছিলাম আমি। আফসোস তোর পালতু কুত্তা কাসেম সেদিন ওরে বাঁচাই নিছে। আরে তুই আমার উপার্জনের হাতিয়ার না হলে কবেই তোরে আমি মেরেই দিতাম। কাসেমকে সেদিন মেরে দিতাম যেদিন তুই সামাকে নিয়ে পালিয়েছিলি। কিন্তু আফসোস সালাকে এলাকায় খুঁজেই পাওয়া গেল না। এই জন্যই কোটা আন্দোলনের এর এক আসামি বানিয়ে মেরে দিয়েছি ওকে। চুপ, একদম চুপ। কি করবি বল? তুই কি করবি? মারবি আমাকে? পারবি না। তুই আমাকে কথা দিয়েছিস আমার অনুমতি বিনা আমাকে মারবি না। নীরবতা। ঠাস করে 2টি গুলির আওয়াজ হলো। সাফিনের মুখ দিয়ে ছিটে পড়লো রক্ত, আর স্বামীরের চোখ দিয়ে গড়িয়ে পড়লো নোনা জল।
সাফিন ঠিক 3 সেকেন্ডের মাথায় নিজের চোখ আটকে ফেলল। পুরনো জমিদারদের বাণিজ্যিক বাড়ি কালকুঠুরের 218 নম্বর ঘরটার মেঝে ভিজে গেল সাফিন সিকান্দারের বুকের তাজা লাল রক্তে। পাশেই পড়ে আছে রাজিয়ার নিষ্প্রাণ দেহ। হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা দেওয়াল ভেদ করে অশুভ কাকেরা এসে ডাকাডাকি শুরু করলো। একটা কাক এসে বসলো টেবিলের উপর, যেই টেবিলে পড়ে আছে স্বামীরের রক্তাক্তর উপর ছুরি। মাত্র এসে দরজায় দাঁড়ানো সিভানের চোখ দিয়ে গড়িয়ে পড়ল উত্তপ্ত নোনা জল। স্বামীর ওকে দেখার আগেই সিভান চলে গেল। লিমন দৌড়ে গিয়ে নাজিয়ার দেহ ধরে ডাকাডাকি শুরু করলো। হাতের গানটা ফেলে দিয়ে স্বামীর সাফিনের নিথর দেহটা জড়িয়ে ধরলো। হাহাকার করে চিৎকার শুরু করলো। কেন কেন আমার আপনজনেরাই কেন আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করে? লিমন দৌড়ে বাইরে গিয়ে দেখলো সিভান চলে যাচ্ছে। নিজেও দৌড়ে গিয়ে সিভানকে থামাতে চাইলে সিভান বলল, কিছু শুনতে চাই না, আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো প্লিজ। লিমন শিয়ামের আদেশ ফেলল না। সিভান এমনি কিছু আঁচ করতে পেরে মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছিল। চোয়াল শক্ত করে চুপচাপ ফিরে যাচ্ছে। এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, ছাড়বো না, কাউকে ছাড়বো না, শেষটা হবে আমার হাতে। কালকুঠুরিতে ভয়াবহ নিস্তব্ধতা। স্বামীর বড় করে নিঃশ্বাস ফেলে নিজের ছুরিটা তুলে নিল। রক্ত শুকিয়ে গেছে। সাফিনের লাশটা ভেতরেই পড়ে রইল। আধা ঘন্টা পেরিয়ে গেছে। বড় করে বুক ভরে নিঃশ্বাস টেনে স্বামীর বাইরে বেরিয়ে এলো। সামনে যে পুকুর ছিল সেখান থেকে নিজের গায়ের রক্ত পরিষ্কার করার সময় আন্দাজে ছুরিটা পেছনে ছুঁড়ে মারল। চুপচাপ পেছন থেকে আসা রুবেল দেওয়ানের লোকটা ছুরির আঘাতে মারা যায়। স্বামীর রিটোর দিকে তাকিয়ে ঠোঁটে রহস্য রেখে হাসে। রিটো জিভ বের করে নিজের আনুগত্য প্রকাশ করতেই স্বামীর হাতে পানি নিয়ে ওর দাঁত পরিষ্কার করে দিল। মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ছুরিটা পরিষ্কার করে বাড়ির দিকে ফিরে গেল। টুংটাং করে শব্দ আসছে ভেতর থেকে। স্বামীর ভেতরে যেতেই দেখলো সামহা শিয়েরাকে গিটার বাজিয়ে দেখাচ্ছে আর বলছে, এই দেখো পেয়ারা, এইভাবে বাজাই, পুই পুই। আরে চুপ কর বাঙ্গি, আমি যা বলবো তাই। শিয়েরা চুপসে গেল। স্বামীর ওদের দেখে একটু হাসলো। দুজনেই দৌড়ে গেল স্বামীরের দিকে। স্বামীর হাসি মুখে বলল, তোমরা যাও, আমরা পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা বলেই সামহা আর শিয়েরা ভেতরে চলে গেল। স্বামীর কি মনে করে আবার বাইরে চলে গেল। বাড়ির পেছনে গিয়ে নিজের ঘরের বারান্দা টপকে ভেতরে ঢুকে পড়ল। মাহা বারান্দাতেই দাঁড়িয়েছিল। গাল টেনে হেসে বলল, আবার রূপাঞ্জলের মতো চুলটা ফালাই দিলেই তো পারো, বারান্দা টপকাইতে কষ্ট হয় বাল। মাহা ওর চোখের দিকে তাকিয়ে বলল, মাঝে মধ্যে ইচ্ছে হয় এই বারান্দা থেকেই আপনাকে ধাক্কা দিয়ে বাঙ্গি খেত্তু পটল খেতে পাঠিয়ে দিই। বাঙ্গি মারা জিন্দেগি। স্বামীর বুকে হাত দিয়ে কথাটা বলল। মাহা হাসলো। স্বামীর ওকে নিজের কাছে টেনে জিজ্ঞেস করলো, তুমি তো চাইলেই আমাকে ঠুসে দিতে পারতে, ছেড়ে দিলে কেন? মাহা বারান্দায় গিয়ে দাঁড়ালো। চারপাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে। নতুন ফুল ফলের গাছ লাগানো হয়েছে। আকাশে বিন্দুমাত্র মেঘ নেই। রাত নেমেছে। পরিষ্কার আকাশে মুক্ত হয়ে নিরে ফেরা পাখিগুলোর দিকে তাকিয়ে মাহা বলল, কেন সবসময় শাস্তি পেতে হবে? আমার বিবেচনা বলে আপনি যথেষ্ট শাস্তি পেয়েছেন স্বামী শিকদার। আমি পাপকে ঘৃণা করেছি আর পাপীকে ভালোবেসেছি। শুধু আমাকে কথা দিন আপনি আর কখনো এসবের দিকে ফিরবেন না। ভার্সিটি হ্যান্ডসাম রুট টিচার হয়েই বাঁচবেন, কোনো স্বামী না, কোনো আসামি নয়। আমার স্বামী হয়ে বাঁচবেন। বলুন রাজি? স্বামীর মাহাকে নিজের দিকে ঘোরালো। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, অনেক ভালোবাসি আমার পথপ্রদর্শক বোরখাওয়ালি ম্যাডাম। মাহা ভাবুক ভঙ্গিতে মুখ করে বলল, মনে হয় আমিও সামথিং সামথিং। বলেই মাহা চলে যেতে লাগলে। স্বামীর গাল টেনে হেসে বলল, আরও ও বোরখাওয়ালি ম্যাডাম, চলে কেন যাচ্ছেন? তোর স্বামী তোরে অনেক ভালোবাসবে রে মেয়ে, অনেক ভালোবাসবে। বুড়ি বলছিল তোর 2টা বাচ্চা তো থাকবেই থাকবে। আমার নানি বাঙ্গির কথাটা না রাখলে চলে? মাহা আওয়াজ করে হাসলো। শার্টের কলার ঠিক করে বুকে ঘুষি দিয়ে বলল, ओ जी शर्म करो जी, बच्चे की बाप हो तो सर में गरम भात जुटे ना। शर्म शर्म लुका को बांगी खेते, यू काम माई অন্তরে।
বলেই মাহাকে টেনে নিজের সাথে লেপ্টে নিল স্বামী। হুট করে আওয়াজ ভেসে আসলো। শিয়েরার কথায় দুজন ছিটকে সরে পড়ল। সামহা শিয়েরার মাথায় গাঁটটি মেরে বলল। বলদ বাঙ্গি। স্বামীর ক্ষেপে উঠে বলল। এই যা, ভাগ এখান থেকে। স্বামীরের কথা শুনে দুজনেই দৌড়ে পালালো। শিয়াম আর নুসরাতের বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে মাত্র কিছুক্ষণ। সামহা আর শিয়েরাকে সঙ্গে নিয়ে ঘুম পাড়িয়ে দিল মাহা। রাহা নিজের বাবার বাড়ি গেছে, শিয়াম রেখে এসেছে। এখনো হয়তো সাফিনের ফিরে আসার অপেক্ষায়। স্বামীর নিজের টেবিলে বসে ছবি আঁকাচ্ছিল। মাহা ভেতরে ঢুকে দরজা আটকে দিল। মীরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। বলছি শুনুন। বলো। কিছু কি দেখতে পাচ্ছেন? না তো। মাহা ক্ষেপে বোম হয়ে গেল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে বলল। তা দেখতে পাবেন কেন? দেখবেন শুধু আপনার প্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে। স্বামীর হাতের কাজ রেখে টেবিল থেকে উঠে এলো। চাঁদের আলো এসে পড়ছে মাহার মুখে। সামনে একটা আস্ত সাইলেন্ট বোমকে রেখে অন্য কাউকে দেখার কথা কি করে ভাবি। সবুজ শাড়ি জড়িয়ে রমণী আমাকে পাগল করে তুলছে। তো হয়ে যান পাগল, কে মানা করেছে? তুমি মানা করলেও শুনছে কে? কথাটা বলেই স্বামীর মাহাকে কোলে তুলে দরজা এঁটে ভেতরে চলে গেল। ধরণীতে এক নতুন রাত্রির আগমন হলো 12 বছর পর। এই মুলা, আরে এই বাঙ্গি ক্ষেতের মুলা। সামহার ডাকে হকচকিয়ে উঠল ওর ছোট বোন সানিয়া সিকান্দার। মাত্রই ঘুমে ঢুলছিল বাচ্চাটা। সামহা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত যুবতী, আর সানিয়া নেহাতি কেবল 12 বছরের কিশোরী। সামহা তুলনায় দেখতে বেশ আকর্ষণীয়। মায়ের মতো সূক্ষ্ম চোখের অধিকারিণী তো, সুন্দর তো হবেই, সানিয়া বলল। ও কামান আপু, আপু কিছু বলবে না। বলবে না মানে মেরে দেবে। আরে চলো না রে ছাতা। সানিয়া বেচারি উঠে রেডি হলো। শিয়েরা, সামহা আর সানিয়া একসঙ্গে বের হয়। লাল গলি বলতে এখন রাজশাহীর বুকে কোনো গলি নেই, সেটাকে এখন উম্মুল মুমিনীর মহিলা মাদ্রাসায় পরিবর্তন করেছে সরকার। দেরি হওয়ায় সামহা ভার্সিটি দৌড়তে দৌড়তে ক্লাসে পৌঁছয়। ক্লাসে উপস্থিত কেমিস্ট্রি প্রফেসর শামির সিকান্দার ফিরান হাত উঁচিয়ে বলে। বাইরে দাঁড়িয়ে থাকো, ইউ আর লেট। সরি স্যার। শাট আপ, ওখানেই দাঁড়িয়ে থাকো। ক্লাসে আর ঢুকতে নেওয়া হলো না বেচারিকে। ক্লাস শেষে স্বামীর ডাকলো। এই যে বোরখাওয়ালি বেবি, এদিকে এসো। সামহা মুখ বেজার করে এগিয়ে গেলে স্বামীর বলে। মুখটা ফুলিয়ে এমন করে রেখেছিস কেন? ঘুষি মেরে নাকটা বোচা বানিয়ে দেব। আজকে বাড়ি চলো, মাকে বিচার দিব। তুমি আমাকে ক্লাসে ঢুকতে দাওনি। আরে হঠাৎ করে এসে হাজির বদলে আরো বাজি হয়েছে তুমি আপু। সরি মাম্মা, বাট লেট করলে তো ঢুকতে নিব না। এরপর থেকে আর হবে না। স্বামীর গাল টেনে হাসলো। সামহার হাত ধরে চলে গেল সানিয়াকে নিতে। শিয়াম আর নুসরাত বাড়িতে নেই। কোনো এক কাজে নুসরাতকে সঙ্গে করে ঢাকা গিয়েছে শিয়াম। শহরের গর্ব প্রধান বিচারপতি মাহাদিবা পারনাজ মাহা। নিজের স্বামী সংসার নিয়ে বেশ সুখী একটা মানুষ সে। মেয়েদের সঙ্গে বাড়ি ফিরল স্বামীর। দিন শেষে রাতের নামাজ শেষে বারান্দায় দাঁড়ালো দুজন। স্বামীরকে তাকিয়ে থাকতে দেখে মাহা জিজ্ঞেস করলো। ওভাবে কি দেখছেন? পুরাটা জিন্দেগি। মাহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। তুমি তো এই অবৈধ আমার বৈধ জীবনের শুরু ও শেষ। এভাবেই শেষ হোক জীবনটা তোমাকে ভালোবেসে। সামথিং সামথিং করতে করতে তুমি যে আমার এভরিথিং হয়ে গেলে দিবা। শুনুন। বলুন ম্যাডাম। যদি কথা দেন আপনি আর ক্যাটরিনা কাইফের মুভি দেখবেন না, তাহলেই বলবো। আচ্ছা, এত জলে? ওই দেখি দেখি কোথাও পুড়ে গেল কিনা। দূরো। আচ্ছা, সরি সরি। বলো 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 না। পারবো না। ক্যাটরিনা কাইফকে গিয়ে জিজ্ঞেস করুন। স্বামীর মাহার শাড়ির আঁচল টেনে ধরে মস্করা করে গাইতে ধরলো। এ মনেরই সীমা নাই, তুমি ছাড়া কেহ নাই। আড়াল হতেই যত কথা, সহে না যাতনা। কি করি বলো না ও বউ, বলো না। প্রমিস করছি আর ক্যাটরিনার মুভি দেখবো না। সত্যি তো? আরে সত্যি। হুম। কি হলো বলো। আই লাভ ইউ।
हाय मैं मर गया। মাহা আর স্বামীরের হাসাহাসিতে ঘর পুলকিত হয়ে উঠল। স্বামীর ভেবেই নিয়েছিল তার হয়তো বেঁচে থাকার কোনো কারণ থাকবে না, কিন্তু এখন জীবনটা পুরো বদলে গেছে। রেগুলার ভার্সিটি, ফ্যামিলি টাইম সব কল্পনাতীত। তবে আফসোস, বুকের বাপাস থেকে হারানো মানুষগুলো আজও হৃদয় থেকে মোছেনি। মেধাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাহা আর সিকান্দার বাড়িতে আসে না, মাঝে মাঝে মেয়েগুলোকে দেখতে আসে। লিমনের বাড়ি থেকে বিয়ের জন্য ভীষণ চাপ দেয়, কিন্তু যখনই কোনো মেয়ে দেখতে যায় নাজিয়ার কথা মনে পড়তেই আর বিয়ের বিষয়ে ভাবতে ইচ্ছে হয় না। ওদিকে মাহবুব উদ্দিনের ছেলে মিরার উদ্দিন, ছেলেটা বড্ড ডান পিটে। ওরা এখন ঢাকায় থাকে। মাহবুব উদ্দিনের পোস্টিং হয়েছে সেখানে, সেতুর বিয়ে হয়েছে সুদূর বরিশালে। সেও খুব কম আসে রাজশাহীতে। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।